120 বছর আগে। আকাশটা সেদিন যেন রক্তে রঙিন। আশ্বিনের শেষ ভাগ। গ্রামের শ্মশান পাড়ায় শিউলি গাছের নিচে কয়েকজন মানুষ কালো কাপড়ে মুখ ঢেকে বসে আছে। দূরে ধূসর ধোঁয়া উঠছে চিতা গাছ থেকে, তার গন্ধে হাড় পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। গ্রামে এক প্রান্তে দাঁড়িয়ে থাকা বিশাল জমিদার বাড়ি, যেখানে আজ রাতে হবে এমন এক আচার যা গ্রামের মানুষ প্রজন্মের পর প্রজন্ম ভয় করে এসেছে। জমিদার অমরনাথ রায়ের ছেলে সদ্য মারা গেছে, বলা হচ্ছে অকাল মৃত্যু। কিন্তু অমরনাথ বিশ্বাস করে এটা দুর্ঘটনা নয়, এটা কারো অভিশাপের ফল, আর সেই অভিশাপ কাটাতে হবে কাল সন্ধ্যার মন্ত্র দিয়ে। এক প্রাচীন তান্ত্রিক আচার, যা নিয়ে কথা বলতেও গ্রামের লোকেরা ভয় পায়। জমিদার আচার্যের কাছে হাত জোর করে বলল, গুরুজি, আমার ছেলেটিকে ফিরিয়ে দিন, আমি যে কোনো কিছু করতে রাজি আছি। আচার্যর চোখে তখন শীতল অন্ধকার। জীবন ফিরিয়ে দেওয়া যায় জমিদারবাবু, কিন্তু বিনিময়ে দরজা খুলে ফেলতে হবে। সেই রাতেই জমিদার বাড়ির পিছনে উঠোনে 7টি প্রদীপ জ্বালানো হলো। মাঝখানে একটি লাল চাদরের ওপর শোয়ানো হলো মৃতদেহ। তার চারপাশে আঁকা হলো কুচকুচে কালো রঙের অদ্ভুত চিহ্ন। গভীর রাতে মন্ত্র পড়তে পড়তে আচার্য ছুরি দিয়ে নিজের আঙুল কাটল, আর সেই রক্ত মিশিয়ে দিল তেলের প্রদীপে। হঠাৎ বাতাসে হাড় শীতল গর্জন, দূরে কুকুরের হাহাকার, আর প্রদীপের শিখা একসাথে কেঁপে উঠল। মাটির নিচ থেকে যেন কারো কর্কশ হাসির শব্দ শোনা গেল। সেই মুহূর্তে আচার্য মন্ত্রের শেষ লাইন উচ্চারণ করল, ওং কলিকাল, ওং যমেশ্বর, দ্বার উদ্ঘাটন করো। প্রদীপ নিভে গেল। অন্ধকারে কারো হাঁপানোর শব্দ, আর জমিদারের ছেলের নিথর দেহ ধীরে ধীরে চোখ খুলল। কিন্তু সেই চোখে মানুষ নেই, ছিল শুধু কালো শূন্যতা। কলকাতার এক মেঘলা সকাল। সুদীপ্ত সেন, তার বয়স 29, একটি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালের ক্রাইম জার্নালিস্ট। এক হাতে কফির কাপ, অন্য হাতে ল্যাপটপে শেষ রাতের খুনের খবর টাইপ করছে। হঠাৎই ফোন বেজে উঠল। ফোনের অপর প্রান্তে তার এডিটর অরিন্দম। সুদীপ্ত, তোর জন্য একটা কাজ আছে। বীরভূমের ভিতরে এক গ্রাম আছে, নাম করশুল। গত 3 মাসে 4 জন অদ্ভুতভাবে মারা গেছে। মেডিকেল রিপোর্টে কিছুই নেই, কিন্তু সবাই নাকি ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে মারা গেছে। সুদীপ্ত ভ্রু কুঁচকে বলল, লোকাল পুলিশ কিছু করছে না? অরিন্দম হেসে উঠল, কিন্তু হাসিটা কেমন যেন শূন্য শোনালো। পুলিশ সেখানে যেতে চায় না, তারা বলে ওখানে কিছু আছে। কিছু মানে? যা তুই বুঝিস, ভূত, অভিশাপ, ব্ল্যাক ম্যাজিক, যা খুশি বল। তুই কাল সকালে ট্রেনে যাবি, ছবি তুলবি, গ্রামের লোকের সাথে কথা বলবি, আর পুরো রিপোর্টটা করে আনবি। ফোন কেটে যাবার পরও সুদীপ্ত জানলার বাইরে তাকিয়ে রইল। ও পেশায় অনেক ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হয়েছে, কিন্তু এই ব্ল্যাক ম্যাজিকের কথা শুনে বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। পরের দিন ভোরবেলা হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেনে উঠে সুদীপ্ত প্রায় 4 ঘন্টা পরে করশুলের কাছাকাছি একটি ছোট্ট স্টেশনে নামল। সেখান থেকে ভাঙাচোরা রাস্তা দিয়ে ভ্যান রিকশায় গ্রামে ঢোকার সময় চারপাশে অদ্ভুত নীরবতা টের পেল। গ্রামের প্রান্তে এক বৃদ্ধা হাতে লাঠি নিয়ে দাঁড়িয়েছিল, তার কুঁচকে যাওয়া মুখে আতঙ্কের রেখা। বৃদ্ধা সুদীপ্তকে দেখে বলল, শোনো বাবু, সন্ধে পড়ার আগে চলে যাও, কাল সন্ধ্যার পরে এখানে কেউ বাঁচে না। সুদীপ্ত থমকে গেল। কাল সন্ধ্যা? বৃদ্ধা আর কিছু না বলে পিছন ফিরে ধীরে ধীরে হাঁটতে লাগলো, যেন কথাটা বলার পরেই সে নিজের কথা শুনেই ভয় পেয়ে গেছে। গ্রামের ভিতরে ঢুকে সুদীপ্তর দেখা হলো সেখানকার স্কুল শিক্ষক বিমলবাবুর সঙ্গে। উনি তাকে পুরনো এক জমিদার বাড়ির কথা বললেন, যেটা নাকি গত শতাব্দীর শুরু থেকে পরিত্যক্ত, আর ঠিক সেই বাড়ির আশেপাশেই ঘটে গেছে সব মৃত্যুর ঘটনা। লোকজন বলে জমিদারের পুরনো বাড়িতে নাকি এক তান্ত্রিকের আত্মা আটকে আছে। বিমলবাবুর গলায় ছিল ভয়ের সঙ্গে এক ধরনের অনিচ্ছা, যেন কথা বলতেও নিষেধ আছে। সুদীপ্ত ঠিক করলো সন্ধে নামার আগেই সে ওই জমিদার বাড়ি একেবার দেখে আসবে, কিন্তু সে জানতো না সেই পদক্ষেপটাই তাকে এমন এক অন্ধকারের দরজার সামনে দাঁড় করিয়ে দেবে যা থেকে ফেরার রাস্তা নেই। বিকেলে শেষ আলো গাছের ফাঁক দিয়ে ছেকে এসে পড়ছে করশুল গ্রামের কাঁচা রাস্তায়। সুদীপ্ত ভ্যান রিকশা থেকে নেমে হাঁটতে হাঁটতে জমিদার বাড়ির দিকে এগোলো। বাড়িটার সামনে পৌঁছে বুকের ভেতর এক অদ্ভুত চাপ অনুভব করলো, যেন এই জায়গাটা চুপচাপ দাঁড়িয়ে থেকে তাকিয়ে আছে তার দিকে। জমিদার বাড়ির বিশাল গেট অর্ধেক ভাঙা, গেটের লোহার নকশা মরিচা ধরে বাদামি হয়ে গেছে। ভিতরে ঢুকতেই দুপাশে উঁচু তাল গাছ, আর মাঝখানে লম্বা পথ। শেষে দাঁড়িয়ে আছে 3তলা ভগ্নপ্রায় অট্টালিকা। বাড়ির দেওয়ালে কালো ছোপ, লতা পাতায় ঢেকে গেছে জানলাগুলো। হঠাৎই কাকের ডাক কানে এলো। একটা নয়, যেন ডজনখানেক কাক মাথার উপরে চক্কর মারছে।
সুদীপ্ত গলার শিরা টান টান করে বলল নিজের মনে, এ তো স্বাভাবিক ব্যাপার, পুরনো বাড়ি, আশেপাশে গাছগাছালি, কাক তো থাকবেই। কিন্তু তবুও কোথাও যেন এই ডাকের মধ্যে একটা অস্বাভাবিকতা আছে, যেন তারা কিছু সতর্ক করছে। বাড়ির ভেতরে পা রাখতেই একটা পচা গন্ধ নাকে এলো। পুরনো কাঠের গন্ধ, ছত্রাক আর কেমন যেন ধাতব রক্তের গন্ধ। মেঝেতে পুরনো ধুলো জমে আছে আর কারো পদচিহ্ন নেই। ছাদের কাঠের বিমে বাদুড় উল্টো ঝুলে আছে। প্রথম তলার এক কোণে হঠাৎ কিছু চোখে পড়ল, একটা পুরনো তামার পাত্র, পাশে ভাঙা শঙ্খ আর কালো গুঁড়ো ছড়িয়ে আছে চারপাশে। সুদীপ্ত পাউডারটা আঙুলে নিয়ে ঘ্রাণ নিল। তীব্র আর ঝাঁঝালো গন্ধ, যেন পোড়া সর্ষে আর কোনো অচেনা ভেষজ মিশে আছে। বাড়ির পিছনের দিকে যেতে যেতে ও দেখতে পেল একটা ভাঙা সিঁড়ি নিচের দিকে নেমে গেছে, মনে হলো বেসমেন্টের মতো কিছু। সুদীপ্ত মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে নেমে গেল। সিঁড়ির শেষে পৌঁছাতেই হিমশীতল বাতাস শির দ্বারা ঠান্ডা হয়ে গেল। ঘরটা অন্ধকারে ঢাকা, কিন্তু মোবাইলের আলোয় দেখতে পেল মেঝেতে আঁকা অদ্ভুত সব চিহ্ন, কিছু বৃত্ত, কিছু ত্রিভুজ, আর মাঝখানে 7টি প্রদীপ রাখার চিহ্ন। মাঝখানে পড়ে আছে একটা পচা কাপড়, লাল রঙের, কিন্তু পুরোটাই কালো দাগে ভর্তি। ঠিক তখনই কানে এলো ফিসফিস শব্দ, যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে, কিন্তু ভাষাটা বোঝা যাচ্ছে না। ফ্ল্যাশ লাইট ঘুরিয়ে চারপাশে তাকাতেই হঠাৎ আলো পড়ল দেওয়ালের ওপর, আর সেখানে যেন কোনো মানুষের ছায়া নড়ে উঠল। কিন্তু ঘরে তো সুদীপ্ত ছাড়া আর কেউ নেই। হঠাৎই ওপর থেকে তীব্র কাকের ডাক, একসাথে যেন কয়েক ডজন কাক চিৎকার করছে। সুদীপ্ত ঘাবড়ে উঠে সিঁড়ি বেয়ে ওপরে দৌড়ে গেল। বাইরে বেরিয়ে দেখল সূর্য প্রায় ডুবে গেছে, গ্রাম ডুবে যাচ্ছে অন্ধকারে। দূরে কোথাও বাঁশির মতো শব্দ বাজছে, কিন্তু সে শব্দে কোনো সুর নেই, বরং আছে একরকম অদ্ভুত ডাকা। বৃদ্ধ মহিলা সকালে যা বলেছিলেন, কাল সন্ধ্যার পরে এখানে কেউ বাঁচে না, কথাটা হঠাৎ করেই তার কানের ভিতর ঢুকে গেল। সুদীপ্ত ঠিক করল আজকের জন্য এখান থেকে সরে যেতে হবে, কিন্তু সে জানতো না যে ছায়াটা বেসমেন্টের দেওয়ালে নড়েছিল সেটা এখনও অদৃশ্য হয়ে যায়নি, বরং ওর পেছনে পেছনে হাঁটছে। রাতে খাবারের জন্য বিমলবাবুর বাড়িতে বসে আছে সুদীপ্ত। কাঠের টেবিলে ধোয়া ওঠা ভাত, ডাল আর আলু পোস্ত, কিন্তু সুদীপ্তর মন খাবারে নেই। বিকেলের জমিদার বাড়ির অভিজ্ঞতা মাথা থেকে সরছেই না। বিমলবাবু চুপচাপ খাচ্ছিলেন, কিন্তু সুদীপ্ত কথাটা তুলল, বিমলবাবু, কাল সন্ধ্যা মানে কি? আর এই জমিদার বাড়িতে এত অদ্ভুত চিহ্ন কেন? বিমলবাবুর হাত থেমে গেল। ধীরে ধীরে গলা নামিয়ে বললেন, এই গ্রামের লোকেরা রাতে এ নিয়ে কথা বলে না, কিন্তু তুমি যেহেতু শহর থেকে এসেছো আর সত্যিটা জানতে চাও, তাহলে শোনো। বিমলবাবু শুরু করলেন, আজ থেকে প্রায় 120 বছর আগে করশুল ছিল ধনী জমিদার অমরনাথ রায়ের অধীনে। তার একমাত্র ছেলে হঠাৎই মারা যায়। তখন গ্রামের এক তান্ত্রিক কালীকারণ জমিদারকে বলেছিলেন কাল সন্ধ্যার মন্ত্র পড়ে নাকি মৃতকে ফেরানো যায়। কাল সন্ধ্যা হলো সন্ধ্যার সেই মুহূর্ত যখন দিন আর রাতের মাঝে সীমানা ঝাপসা হয়ে যায়, আর নাকি জীবিত আর মৃতের জগতের দরজা খুলে যায়। মন্ত্র পড়ার জন্য দরকার ছিল 7টা প্রদীপ, একটা লাল কাপড়, আর কিছু বিরল ভেষজ আর মানব রক্ত। জমিদার ছেলের প্রাণ ফেরানোর জন্য সব মেনে নেন। সেই রাতে জমিদার বাড়ির উঠোনে আচার হয়। মন্ত্র শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মৃতদেহ নড়ে ওঠে, কিন্তু যে আত্মাকে ডাকা হয়েছিল সেটা তার ছেলের নয়, ছিল অন্য কিছু। সে প্রাণঘাতী কালো শক্তি জমিদার বাড়ির ভিতরে বন্দী হয়ে যায়। সুদীপ্ত ভ্রু কুঁচকে বলল, তাহলে ওটা আজও এখানে আছে? বিমলবাবু মাথা নাড়লেন, হ্যাঁ, কিন্তু অভিশাপ এখানেই শেষ হয়ে যায়নি। তখন থেকে প্রতি 30 বছর পর পর একবার করে কাল সন্ধ্যার রাতে কোনো অজানা শক্তি গ্রামের কাউকে নিয়ে যায়। যাকে নিয়ে যায় তাকে পাওয়া যায় না, অথবা পাওয়া গেলেও সে আর মানুষ থাকে না। ঠিক তখনই বাইরে কুকুরের চিৎকার শোনা গেল। বিমলবাবু উঠে দরজা বন্ধ করে দিলেন। আজ পূর্ণিমা, এমন রাতে বাইরে যেও না। সুদীপ্ত হেসে বলল, আমি তো ভূতে বিশ্বাস করি না বিমলবাবু। বিমলবাবু একবার তাকালেন, চোখে গভীর ভয়। বিশ্বাস করবে সুদীপ্তবাবু, বিশ্বাস করতেই হবে, যখন নিজের চোখে দেখবে কাল সন্ধ্যার মন্ত্র এখনও বেঁচে আছে। সেদিন রাতে বিছানায় শুয়ে থাকা অবস্থায় সুদীপ্ত জানলার বাইরের দিকে তাকিয়ে দেখল দূরে জমিদার বাড়ি থেকে ক্ষীণ আলো ভেসে আসছে, যেন কেউ প্রদীপ জ্বালিয়েছে। আর সেই আলোর ভেতরে এক কালো ছায়া ধীরে ধীরে গ্রামের দিকে এগিয়ে আসছে। রাত তখন প্রায় 10:30। আকাশে পূর্ণিমার চাঁদ, কিন্তু চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা, যেন গ্রামের প্রতিটি মানুষ শ্বাস আটকে রেখেছে। সুদীপ্তর কৌতূহল তাকে শান্ত থাকতে দিল না। জানলার ফাঁক দিয়ে আবার দেখল জমিদার বাড়ির দিক থেকে সেই ক্ষীণ প্রদীপের আলো এখনও জ্বলছে। সে ধীরে ধীরে দরজা খুলে বাইরে বেরোলো। গ্রামের কাঁচা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল প্রতিটা পদক্ষেপের সঙ্গে যেন রাত আরও ভারী হয়ে আসছে। দূরে কোথাও কুকুরের হঠাৎ ডাক থেমে গেল।
যেন চারপাশ থেকে সমস্ত শব্দ গায়েব হয়ে যাচ্ছে। বাড়ির সামনে পৌঁছে গেট ঠেলে ভিতরে ঢুকতেই শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। চাঁদের আলোয় উঠোন ফ্যাকাশে সাদা, আর মাঝখানে ঠিক 7টা প্রদীপ জ্বলছে, যেন প্রায় 120 বছর আগের সেই রাতের পুনরাবৃত্তি হচ্ছে। প্রদীপগুলোর চারপাশে মাটিতে লাল গুঁড়ো দিয়ে আঁকা মন্ত্রচক্র, ভেতরে ভাঙা তামার ঘণ্টা, একখণ্ড পুরনো শঙ্খ আর লাল কাপড়ে মোড়ানো কিছু বস্তু রাখা। সুদীপ্ত কাছে গিয়ে দেখতে চাইল, কিন্তু ঠিক তখনই কানে এলো অদ্ভুত এক গুনগুন আওয়াজ, যেন কেউ অজানা ভাষায় মন্ত্র পড়ছে। সে আলো খুঁজে বের করার জন্য বেসমেন্টের দিকে নামল। সিঁড়ি বেয়ে নেমে শেষ ধাপে পা দেওয়া মাত্রই বাতাস জমাট বেঁধে গেল। একটা তীব্র ধূপের গন্ধ, কিন্তু তার মধ্যে লুকিয়ে আছে পচা মাংসের দুর্গন্ধ। মোবাইলের আলো ঘুরিয়ে দেখল দেওয়ালে কালো কালি দিয়ে আঁকা আছে বিশাল এক মুখ, যার চোখ ফাঁকা গর্তের মতো আর দাঁত নেকড়ের মতো তীক্ষ্ণ। ঠিক তখনই পেছন থেকে পদে শব্দ শোনা গেল। সে ঘুরে তাকাতেই জমে গেল। তার সামনে দাঁড়িয়ে এক লম্বা শীর্ণকায় মানুষ, পুরো শরীরে কালো কাপড় দিয়ে ঢাকা, কপালে রক্ত মাখানো। গলার স্বর ভেসে এলো, তুমি এসেছো? তোমার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। সুদীপ্ত কেঁপে উঠল, আপনি কে? লোকটা ধীরে ধীরে কাছে এসে বলল, আমি কালিকারুণ, আমি মরিনি, মন্ত্রে বাধা আছি। আজ রাতেই দরজা খুলবে। হঠাৎ প্রদীপগুলোর শিখা একসাথে লাল হয়ে উঠল, আর মেঝের চক্র থেকে ধোঁয়া উঠতে লাগলো। ধোঁয়ার মধ্যে স্পষ্ট দেখা গেল কোনো এক ছায়ামূর্তি, যার হাত অস্বাভাবিকভাবে লম্বা আর মুখে চোখ দুটো নেই। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল সুদীপ্তর দিকে। এক ঝটকায় কালিকারণের হাত তার কাঁধে পড়তেই মাথার ভেতর তীব্র শব্দ, অসংখ্য অজানা মুখ আর এক অদ্ভুত দৃশ্য, যেন সে একসাথে শতবর্ষ আগের রাত দেখছে। দেখল জমিদার, মৃত ছেলে, আর সেই মন্ত্রের শেষ লাইন, দ্বার উদ্ঘাটন করো। অন্ধকার হঠাৎই ঘন হয়ে এলো। যখন সুদীপ্ত চোখ খুলল, দেখল সে আবার বিমলবাবুর বাড়ি ঘরে। কিন্তু কেমন করে ফিরে এসেছে তার কোনো স্মৃতিই নেই। শুধু হাতের তালুতে কালো ছাই লেগে আছে, যা সে জানে ওই প্রদীপের ধোঁয়া ছাড়া আর কিছুই নয়। ভোরের আলো জানলার ফাঁক দিয়ে ঢুকছে, কিন্তু সুদীপ্তর চোখে কোনো শান্তি নেই। রাতের ঘটনাগুলো বারবার মাথায় ভাসছে। সে উঠে বাথরুমে হাত ধুতে গেল, কিন্তু জল পড়তেই দেখে হাতের তালুর কালো ছাইটা ধুয়ে যাচ্ছে না, বরং ধীরে ধীরে ত্বকের ভেতরে মিশে যাচ্ছে। গায়ে শিরশিরে ঠান্ডা নামলো। আয়নায় নিজের মুখ দেখে সে থমকে গেল। চোখের ভিতরে কেমন যেন হালকা লাল আভা, আর চেহারা কেমন যেন মলিন। সকালে বিমলবাবুর সঙ্গে নাস্তা করতে বসে সুদীপ্ত সাবধানে জিজ্ঞেস করল, বিমলবাবু, কাল সন্ধ্যার মন্ত্র কি মানুষের শরীরে ঢুকে পড়তে পারে? বিমলবাবু চমকে তাকালেন, তুমি কেন এমন প্রশ্ন করছো? আমি কাল রাতে কিছু দেখেছি, আর আমার মনে হচ্ছে ওরা আমাকে ব্যবহার করতে চায়। বিমলবাবুর কণ্ঠস্বর কাঁপল, যদি তাই হয় তাহলে তুমি বিপদে আছো। মন্ত্রের শেষ পর্বে একজন জীবিত মানুষের আত্মা দরকার হয়, যার শরীর হবে দ্বার আর আত্মা হবে উৎসর্গ। দিন বাড়তে থাকলো, কিন্তু সুদীপ্তর ভেতরে অদ্ভুত সব অনুভূতি তৈরি হতে লাগলো। মাঝে মাঝে তার মাথার ভেতরে কারো ফিসফিস শব্দ শোনা যাচ্ছে। একটি কর্কশ কণ্ঠ বলছে, দ্বার খুলে দাও, আলো নিভিয়ে দাও। দুপুরে গ্রামের চায়ের দোকানে খবর এলো এক কিশোর হঠাৎ উধাও হয়ে গেছে। লোকজন বলছে শেষবার তাকে জমিদার বাড়ির দিকে যেতে দেখা গেছে। গ্রামের পরিবেশ ক্রমশ উত্তেজিত, কিন্তু কেউ ভয় কিছু করতেই পারছে না। সন্ধে নামতেই সুদীপ্ত অনুভব করলো তার পা যেন নিজের ইচ্ছায় জমিদার বাড়ির দিকে টানছে। যতই সে প্রতিরোধ করে ততই টান বাড়ছে। রাস্তার মোড়ে হঠাৎ সেই বৃদ্ধা মহিলা দেখা দিলেন, যিনি প্রথম দিন তাকে সতর্ক করেছিলেন। তিনি কাছে এসে ফিসফিস করে বললেন, ওরা তোমাকে চিহ্নিত করেছে। আজ যদি বাড়িটাতে তুমি যাও, তুমি আর ফিরতে পারবে না। সুদীপ্ত কিছু বলার আগেই বৃদ্ধা হাতে একটা লাল সুতো আর কুচো নুন দিয়ে গেলেন। এগুলো হাতে রাখো, রক্ষা পাবে। কিন্তু মনে রাখো, পূর্ণিমা শেষ হওয়ার আগে মন্ত্র বন্ধ করতে পারলে তবেই মুক্তি। সুদীপ্ত সেই মুহূর্তে বুঝতে পারল এটা শুধু সাংবাদিকতার কাহিনী নয়, এটা তার নিজের অস্তিত্বের লড়াই। রাত নেমে এলো। দূরে জমিদার বাড়ির ভিতরে আবার সেই 7টা প্রদীপ জ্বলে উঠল, আর কানে ভেসে এলো কালিকারণের কর্কশ ডাক, এসো, সময় হয়ে গেছে। সুদীপ্ত জানতো আজকের রাতেই হয় সব শেষ হবে, নয়তো চিরকালের জন্য দরজা খুলে যাবে। রাত তখন একেবারে গভীর হয়ে এসেছে। চাঁদের আলো ফ্যাকাশে, যেন আকাশও এই রাতের জন্যই আলো কমিয়ে রেখেছে। সুদীপ্তর হাতের লাল সুতো আর কুচো নুন যেন সামান্য উষ্ণ হয়ে আছে, হয়তো বৃদ্ধার আশীর্বাদ, অথবা কোনো অদৃশ্য প্রতিরোধ। তবু তার শরীরের ভিতরের টান অদম্য। পা দুটো যেন নিজের ইচ্ছায় জমিদার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। বাড়ির উঠোনে ঢুকতেই দেখল 7 প্রদীপ ইতিমধ্যে জ্বলে উঠেছে। আগুনের শিখা কেমন যেন অস্বাভাবিকভাবে লম্বা আর লালচে।
মাটিতে আঁকা মন্ত্রচক্রে কালো গুঁড়ো, শুকনো ফুল আর ভাঙা শঙ্খ রাখা। মাঝখানে দাঁড়িয়ে কালীকারণ, তার চোখে এখন রক্তিম আগুনের মতো আভা, কণ্ঠে তীব্র গর্জন। সময় হয়েছে, আজ শতাব্দীর এই পূর্ণিমায় দরজা খুলবে এবং আমি মুক্ত হব। তার পিছনে বাতাসের মধ্যে ধীরে ধীরে এক আকৃতি তৈরি হচ্ছে, দীর্ঘ হাত, ছায়ার মতো মুখ আর নিঃশব্দে কাঁপতে থাকা এক অন্ধকার ঢেউ, যা মাটির ওপরে ভেসে আছে। কালীকারণের হাতের তামার ঘণ্টা বাজতেই বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। গুনগুন শব্দে চারপাশে নীরবতা ভেঙে পড়ল। মন্ত্রের প্রতিটি উচ্চারণ যেন মাটির ভেতর থেকে কেঁপে ওঠে। সুদীপ্ত অনুভব করলো তার বুকের ভেতরে কিছু নড়ছে, যেন নিজের প্রাণশক্তি ধীরে ধীরে বাইরে টেনে নেওয়া হচ্ছে। তুমি হলেই হবে দ্বার। কালীকারণের কণ্ঠ তার মাথার ভেতরে বাজল। হঠাৎ তার মনে পড়ল বৃদ্ধার দেওয়া কুচো নুন আর লাল সুতো। কাপা হাতে সে নুন মাটিতে ছুঁড়ে দিল। প্রথমেই প্রদীপের শিখা একসাথে কেঁপে উঠল, কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল। কালীকারণ ক্ষিপ্ত হয়ে উঠল, তুমি মন্ত্র ভাঙতে পারবে না। কিন্তু সুদীপ্ত মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে আলো সরাসরি মন্ত্রচক্রের মাঝখানে ফেলল। হঠাৎ চিৎকার, কালীকারণের নয়, সেই অদৃশ্য সত্তার। তার ছায়া মুখ বিকৃত হয়ে চক্রের বাইরে আসার চেষ্টা করল, কিন্তু আলো পড়তেই ধীরে ধীরে গলে গেল। প্রদীপগুলো একে একে নিভে যাচ্ছে। কালীকারণ কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ল। তার চোখ ধূসর হয়ে এলো আর শরীর ধুলো হয়ে ভেঙে পড়ল। সব কিছু থেমে গেল। সুদীপ্ত হাঁপাতে হাঁপাতে চারপাশে তাকালো। চাঁদের আলো আবার পরিষ্কার, বাতাস হালকা, মনে হলো মন্ত্র বন্ধ হয়েছে। কিন্তু ঠিক তখনই বাড়ির ভেতর এক ক্ষীণ ফিসফিস শব্দ। দ্বার তো খুলে গেছে, এবার সময়ের অপেক্ষা। সুদীপ্তর গায়ে শিহরণ খেল। সে বুঝল আজকের রাতে বেঁচে গেলেও অন্ধকার পুরোপুরি হারিয়ে যায়নি। ভোরের আলো ধীরে ধীরে গ্রামটাকে জাগিয়ে তুলছে। কাক ডাকছে, মাঠে গরু চড়াচ্ছে, বাচ্চারা স্কুলে যাচ্ছে, সব কিছু যেন স্বাভাবিক। কিন্তু সুদীপ্ত জানে এই স্বাভাবিকতার আড়ালে রাতের ভয়াবহতাকে ঢেকে রাখা আছে। বিমলবাবু সকালে তাকে দেখতে এলেন। তুমি বেঁচে গেছো সুদীপ্তবাবু। কণ্ঠে স্বস্তি ছিল, কিন্তু চোখে এক অদ্ভুত দ্বিধা, যেন তিনি পুরোটা বিশ্বাসই করতে পারছেন না। সুদীপ্ত জমিদার বাড়ির দিকে শেষবার তাকালো। উঠোন ফাঁকা, মন্ত্রচক্রের কোনো চিহ্ন নেই, প্রদীপ নেই, কালীকারণ নেই। কিন্তু হঠাৎই জানলার ফাঁক দিয়ে যেন কিছুটা সরে গেল একটা ছায়া, যার লম্বা হাত, মুখে চোখ নেই। সে দ্রুত মুখ ফিরিয়ে নিল, যেন নিজের চোখকেই বিশ্বাস করতে না হয়। দুপুরের বাসে কলকাতায় ফিরল সুদীপ্ত। অফিসে গিয়ে রিপোর্ট জমা দিল, কিন্তু অনেক ঘটনা বাদ দিয়ে। কারণ সে জানতো সব কিছু লিখে দিলে লোকজন তাকে পাগল ভাববে। তার বদলে সে শুধু গ্রামের রহস্যময় মৃত্যু থেমে গেছে এই খবরটাই প্রকাশ করল। কিন্তু রাতে নিজের ফ্ল্যাটে বিছানায় শোয়ার সময় হঠাৎই বুকের ভেতর কেমন যেন শূন্যতা অনুভব করলো, যেন কিছু একটা ভিতরে ঘুমিয়ে আছে। বাথরুমে গিয়ে মুখ ধোয়ার সময় আয়নায় নিজের দিকে তাকিয়ে জমে গেল সে। তার চোখে আবার সেই হালকা লাল আভা, আর কানে ক্ষীণ এক কণ্ঠ, দ্বার তো খুলেই গেছে, এখন তুমি আমার পথ। আয়নার ভিতর তার প্রতিফলন ঠোঁট নাড়ল, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বেরোলো না। শুধু ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি, যা তার নিজের নয়। গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।